সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত। এই পত্রিকা প্রতিনিয়ত সরকার আক্রমণের শিকার হয়েছে। নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী কিংসফোর্ডকে বোমা মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের হাতে ধরা পড়ে। বিচার তারা খুশি। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয়। ঐতিহাসিক কারাকক্ষ। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। 4 নম্বর কক্ষ। 100 বছরের পুরনো এই ভবনটি ব্রিটিশ শাসিত ভারতের মূল স্থাপত্যের স্মৃতি রক্ষার্থে রাখা হয়েছে। যেসব বন্দীরা একসাথে এখানে অন্তরীণ ছিলেন তাদের কেমন অবস্থায় রাখা হতো তার একটা ধারণা এই কক্ষ থেকে পাওয়া যায়। পূর্বের ঔপনিবেশিক প্রশাসকরা কারাগার সম্পর্কে যে মনোভাব পোষণ করতেন এই ভবনটির বিন্যাসে তা প্রতিফলিত হয়েছে। নেতাজি কক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। 1930 এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। তাদের অপরাধ, তারা অন্যান্য বন্দীদের উপর অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। এই ঘটনায় সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্রশক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু 1945 সালে জাপান আত্মসমর্পণ করলে তার সব প্রচেষ্টা অসমাপ্ত থেকে যায়। নেহরু কক্ষ। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। তার কিশোরী কন্যা ইন্দিরা নেহরু, পরবর্তীকালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন। পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরের অঙ্গনে একটি গাছের তলায় বসতেন। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে, তো চলুন ভিডিওটা দেখা যাক। আগের ভিডিওতে কমেন্ট করেছেন কৃষ্ণ মন্ডল ব্লগ, এই চ্যানেল থেকে খুব সুন্দর ভিডিও দেখলাম, আমি খুব তাড়াতাড়ি যাবো। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। এখন আমি আছি আলিপুর মিউজিয়ামের ভিতরে, পুলিশ মিউজিয়ামে। এখানে সমস্ত কিছু আছে, লোহার বোম থেকে শুরু করে বোম তৈরির সরঞ্জাম। আমাদের সামনে আছে তখনকার সময়ের রিভলভার, পিতলের বোমা, আরো কত কিছু আছে এখানে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি বইয়ের মধ্যে বোম লুকানো ছিল। ঢাকা ষড়যন্ত্র মামলা 1910। আমরা বলেছিলাম না এইগুলো ছিল না, তো তাদের কাপড় জামা কাপড় জামা টুকরো। এখানে 32টি বোমা এবং কাপড় জামার টুকরো রয়েছে, ওই ব্রিটিশ আমলের মানে বোমাগুলো। হ্যাঁ, আর পাশের ঘরগুলো দিকে এসে কোথায় কি আছে নতুনগুলো তুলবো।
ঢাকাতে এগুলি হচ্ছে রিভলভারের গুলির টুকরো। লাইট পড়ছে না। গাড়ির দরজা, ঢাকা ষড়যন্ত্র মামলা, তলোয়ার। এখানে দেখানো হয়েছে জেলের ভিতরে জল রাখার পাত্র এবং নারকেল ছাড়ানো হচ্ছে এবং কয়েদিদের ড্রেস এখানে পেশাই করা হচ্ছে এবং তারা দাঁড়িয়ে আছেন। এখানে ইংরেজরা যেভাবে অত্যাচার করত সেই মূর্তি তৈরি করা হয়েছে। দেখুন ইংরেজরা কিভাবে নৃশংসভাবে অত্যাচার করত মানুষদের উপর। এই মুহূর্তে আমরা চলে এসেছি তাঁত কল। কয়েদিদের এখানে কাজ করানো হতো এবং এখানে কাপড় তৈরি করার মেশিন সবকিছুই আছে। এখানে ধুতি তৈরি করছে, চরকা কাটা। মূর্তিগুলোর দ্বারাই তুলে ধরেছে তখনকার দিনের কাজকর্মগুলো। এখানে উনুন তৈরি করা হয়েছে, এখানে জল গরম করা হতো এবং রঙে ফুটানো হতো সুতোগুলি কালার করার জন্য। এই মুহূর্তে আমরা আছি কাজী নজরুল ইসলামের কক্ষে। আমরা এখানে সামনে দেখতে পাচ্ছি কাজী নজরুল বসে আছেন, রাইটিং করছেন। তাঁদের কিছু স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে ফটো ফ্রেমের মাধ্যমে। আমরা পরবর্তী কক্ষের উদ্দেশ্যে এগিয়ে যাব। এখানে একটা স্ট্যাচু আছে, ঝাড়ু দিচ্ছেন। দেখুন দেখতে একদম অরিজিনাল, খুব ভয় লাগে সামনে থেকে দেখতে। এখানে কথোপকথন করছেন। দেখুন জেলের ভিতরেও ভিলেন। এখানে জেলের ভিতরে চা তৈরি হচ্ছে। এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মুন এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেয়। অরবিন্দ এবং বামুন্ড কৌশল প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ ঘোষের ব্রিটিশ সরকারের কাল সাক্ষী রয়েছে। সমস্ত পরিকল্পনা ছিল ব্রিটিশ সরকার। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়।
পোশাকে তার উদ্যোগ নিয়েছিল। পিস্তল আনা হয়েছিল যে কানাডার এবং সত্যের সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু সত্যকে তার আগে তারা একবার নরেন বসু 1908 সালের 31 অগস্ট নরেন বসু তার সঙ্গে দেখা করবে, তার সঙ্গে তাকে শেষ করতে হবে। বিচারে কানাডার দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি। দুর্নীতির বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে, তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানবতা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে পাঠানো হয়েছে। অনেকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাগারে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছে। অরবিন্দ মাত্র এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাস্তি তার মাথা থেকে নিয়ে একটু বুঝে সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আসে আনন্দ জেগে প্রতিক্রিয়া। আজ শতাধিক বছর বাদে ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করা এই অনাবশ প্রচেষ্টা যে প্রতীকী দেয়ালে উন্নত গোটা ভারতবাসীর কাছে তার চিরকাল প্রণম্য হয়ে থাকবে। আমরা ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে আলিপুর। ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে ব্রতী হওয়ার অপরাধে বহু বিপ্লবী বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ বুঝেছিলেন, বহু পরিকল্পনা রচনা করেছিলেন। এই এবং তার ভাই অরবিন্দ ঘোষ বিপ্লবের শিক্ষাকে তীব্র করার জন্য গঠন করেছিলেন যুবকেরা এখানে সঙ্গীত চর্চার অনুশীলন করার জন্য আসে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তব। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বাবুল ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশ করে। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হয়েছে। নিশ্চিত ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী কিংসফোর্ডকে বোমা মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাচি আত্মহত্যা করে। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের হাতে ধরা পড়ে। বিচার তার ফাঁসি। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। এখানে 30 জন সাহসী বিপ্লবীরা কারাগারের চার দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারে না। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারদিকে। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। উত্তরের প্রাচীর থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মই এবং বোমা তৈরির উপকরণ কারাগার পাঠানোর প্রস্তুতি নেওয়া হল। অরবিন্দ এবং বাবুল ঘোষ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবরে গেল নরেন্দ্রনাথ ঘোষের ব্রিটিশ সরকারের লাশ সাক্ষী হয়েছে। সমস্ত এখানে আপনার মুখের সাথে কার মুখের ম্যাচ আছে তাকে দেখাবে, তার জন্য 5 সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে 5 সেকেন্ড বোতাম টিপতে বলেছে, আমরা সেটাও করলাম কিন্তু কোনো
আমরা কোনো ফিডব্যাক পেলাম না। সহজ পাঠ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।